টেক্সট বুকে পড়েছি মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা, রাষ্ট্রপিতা, জওয়াহরলাল নেহরু চাচা, সারা দেশের চাচা, মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের কায়দে আজম, বল্লভভাই পটেল সর্দার। এনাদের সম্বন্ধে ইতিহাসে অথবা টেক্সট বুকে কিন্তু কোথাও কোনো বিবাদ নেই, কোনো কিছু তর্ক বিতর্ক নেই। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে একটা তর্ক আছে, রহস্য আছে। আমরা কি নেক্সট জেনারেশনকে কি এই রহস্যটাই দিয়ে যাব, না এর সম্বন্ধে কোনো প্রমাণিক কোনো ইতিহাস আছে? অথবা ইতিহাস তো ওটা তো কান্ট বি রিরিটেন, ওটা তো লেখা যাবে না আবার। তো আমরা নেক্সট জেনারেশনকে কি এই রহস্যটাই দিয়ে যাব, না এইটাই রহস্যই থেকে যাবে? ঠিকই, খুব সুন্দর কথা বলেছেন আপনি। সেই চেষ্টাটাই করছি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, বা আজ থেকে কদিন আগে 12 জানুয়ারি বিবেকানন্দকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল, সেই চেষ্টাটাই করছি। আপনার তরফ থেকে আপনি কি করতে পারেন? যার সাথে দেখা হবে, যার সাথে কথা হবে, আপনার যদি মনে হয় এই কথাগুলোর মধ্যে সত্য আছে, সত্যটা শেয়ার করুন তাদের সাথে। আমরাই যেমন মনে আছে, ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, ইতিহাসের যিনি টিচার পুরো ইতিহাসের ক্লাসটা নিলেন, গান্ধীর ভূমিকা, নেহেরুর ভূমিকা, কত মহান, পুরো ক্লাসটা নিলেন। নিয়ে যখন বেল পড়ে গেল, বইটা বন্ধ করলেন, বললেন বইতে এগুলো লেখা আছে, কোনোটা বিশ্বাস করো না। ঠিক এটাই আমাদের মনে আছে আমার ছোটোবেলায়। কারণ সেই টিচারেরও উপায় নেই, তাকে তার ওই সিলেবাস ধরে সেই বোর্ডের ইনস্ট্রাকশনস অনুযায়ী তাকে চলতে হবে। কিন্তু ওয়ার্ড অফ মাউথ বলে একটা ব্যাপার আছে, জানো তো? আপনি বলছেন বটে যে গান্ধীজিকে আমরা জাতির জনক বলি, হ্যাঁ বলি, অফিসিয়ালি বলি, সারা পৃথিবীতে গান্ধীজিকে খুব প্রমোট করা হয়। আমরা নেহেরুকে চাচা বলি। আপনি পথে ঘাটে একবার লোকের সাথে কথা বলে দেখুন তো, সিরিয়াসলি ভেতর থেকে কে শ্রদ্ধা করে চাচাকে, নিজের চাচা বলে মনে করে? আপনি সিরিয়াসলি দেখুন তো যে কে অতটা জাতির জনক মনে করে গান্ধীকে, নিজের জনক মনে করে। কত মিস ইনফরমেশন। কারণ গান্ধী এবং নেহেরুর আন্দোলন করার ভঙ্গিটা ইংরেজরা ডিকটেট করে দিয়েছিল। পরবর্তীকালে সেই ইংরেজদের অনুপ্রেরণায় বামপন্থীরা ইতিহাস বইগুলো লিখেছে। তর্ক বিতর্ক নেই বলছেন? অবশ্যই আছে। রমেশচন্দ্র মজুমদারকে নেহেরু নিজেই বলেছিলেন যে আপনি পুরো ভারতের একদম প্রাচীন কাল থেকে এই স্বাধীনতা পর্যন্ত ইতিহাস লিখুন। কয়েকটা খণ্ডে রমেশচন্দ্র মজুমদার হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখলেন। যেহেতু তিনি বৈদিক যুগ থেকে শুরু করে প্রকৃত আর্য, প্রকৃত ধর্ম, প্রকৃত ভারতের সভ্যতা নিয়ে বলেছিলেন, ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগলের মধ্যে যে তিনি একটা বড় চ্যাপ্টার রেখেছিলেন, INA, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেহেরু পুরোটা বাতিল করে দিলেন। এবং তাঁর ডিকটেট করা তার সঙ্গী বামপন্থীরা, যে বামপন্থীরা মনে করে যে কার্ল মার্কসের আগে সভ্যতা বলে কিছু ছিল না, যারা মনে করে যে ইউরোপের প্রভাব ভারতের উপরে ভালো, যারা চায়নি ভারত স্বাধীন হোক। আজকে দেখুন, আমি একজন আশ্রমিক মানুষ, রাজনীতি নিয়ে আমি কথা বলি না, পলিটিক্স নিয়ে আমি কথা বলি না, কিন্তু আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই আলোচনা করতে গেলে আমাকে পলিটিক্যাল কথা বলতে হচ্ছে। পার্টি পলিটিক্সের কথা বলছি না, আমি পলিটিক্যাল কথা বলছি। রাজনৈতিক সচেতনতা ছাড়া আমরা এগোতে পারবো না। কারণ আমরা কি ধর্মে বিশ্বাস করব সেটাও ঠিক করে দিচ্ছে রাজনীতি। আমরা ছেলে মেয়েদের কি পড়াবো, তারা চাকরি করবে না ব্যবসা করবে, সেটাও ঠিক করে দিচ্ছে রাজনীতি। আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব কিছু রাজনীতি ঠিক করছে বলেই আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। সত্যি কথা যদি বলতে চান, যদি আমাকে জিজ্ঞাসা করেন সুভাষচন্দ্র বসু সম্বন্ধে সত্য, বামপন্থীরাও জানতে চায় না, কংগ্রেসও জানতে চায় না, ডানপন্থীরাও জানতে চায় না। কারণ RSS বলুন, কি বিশ্ব হিন্দু পরিষদ বলুন, কি হিন্দু মহাসভা বলুন, তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল।
তারা চেয়েছিল ইংরেজরা থাকুক দেশে, ইংরেজদের সাহায্যে আগে আমরা মুসলমানদের তাড়াবো, তারপর দেখা যাবে। আপনি কি ভাবছেন সাদে বিজেপি গভর্নমেন্ট চুপ করে আছে? আজকে তো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারতো নেতাজির ফাইলগুলোকে নিয়ে। সামনে ইলেকশন, একদম রাজনীতির কথা বলছি, সামনে তো নির্বাচন। একটা পার্টি কিভাবে নির্বাচনে আমায় জিততে হবে, তা নেতাজির ফাইলগুলোকে নিয়ে ব্ল্যাকমেল করতে পারতো তো, আজকে করতে পারছে না কেন? কারণ ওদেরও ভূমিকা কোনো গৌরবের নয়। শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক মোটেও ভালো ছিল না। বারবার সিঙ্গাপুর থেকে সুভাষচন্দ্র বসু বলছিলেন, প্লিজ ডু নট ট্রাই টু ডিভাইড দিস কান্ট্রি অ্যাকর্ডিং টু রিলিজিয়ান, বারবার বলছিলেন। সুতরাং সবাই দায়ী। সত্যটা জানতে গেলে না সবাইকে গর্তে ঢুকতে হবে, বুঝতে পারছেন? যতই আজকে সব ভারত 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 একটা জাতীয়তাবাদ, হিন্দুত্ব হ্যান ত্যান বলুক না কেন, ইংরেজরা আসলে কি গন্ডগোলটা করেছে? আসলে আমাদের যে ইতিহাস, আমাদের এডুকেশন, আমাদের কালচার সবকিছু হরণ করেছে, আমাদের ব্যবসা বাণিজ্য লুট করেছে, আমাদের সবকিছু একদম সর্বশান্ত করে দিয়ে নিজেরা বড়লোক হয়েছে। এটা বাহ্যিক দিক। সাংস্কৃতিকভাবে আমাদের সর্বশান্ত করেছে। এইটা বোঝার ক্ষমতা বামপন্থীদেরও নেই, বরং বামপন্থীরা হেল্প করেছে ইংরেজদের, ইউরোপিয়ানদের। এইটা বোঝার ক্ষমতা ডানপন্থীদেরও নেই, যারা হিন্দু হিন্দু করে আজকে গেরুয়া পতাকা দোলাচ্ছে, তাদেরও নেই। এইটা বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ, এইটা বুঝতে পেরেছিলেন ঋষি অরবিন্দ। সাধুরাই পারে, কারণ তারা সত্যদ্রষ্টা, তারা কোনো পার্টি করছে না, তাদের কাউকে জেতাতে হবে না। সাধুরাই নিজের মধ্যে প্রবেশ করেন, আর সে নিজের মধ্যে সবটা দেখতে পান। দেখতে পান দেশ, দেখতে পান ইতিহাস, দেখতে পান সংস্কৃতি। সাধুরাই পারেন। তাই জন্যে সুভাষচন্দ্র বসু একজন পলিটিক্যাল সাধু। তিনি বলতেন মিলিটারি সিয়ার, অর্থাৎ সামরিক ঋষি। আমাদের একটা লেখা সুভাষ বসুকে নিয়ে বেরিয়েছে, সামরিক ঋষি, যে ব্যাটল গ্রাউন্ডে, যুদ্ধক্ষেত্রে জেনারেল, কিন্তু ভেতরে ভেতরে তিনি ঋষি। যেমন শ্রীকৃষ্ণ মহাভারতে তিনি সারথি, কিন্তু ভেতরে নির্বিকার। তাকে তার উদ্দেশ্যটা সাধন করতে হবে, তাকে তার কাজটা করে যেতে হবে। কোনো মনের মধ্যে কোনো উত্থান পতন তিনি হতে দেবেন না। এই রকম যার মন স্থির, তিনিই একটা যুদ্ধক্ষেত্রে কৌশল নির্ধারণ করতে পারেন, স্ট্র্যাটেজি ঠিক করতে পারেন, যে এখন দরকার হলে পিছুতে হবে যাতে পরে আমি এগোতে পারি। এটাকেই বলে মিলিটারি ইন্টেলিজেন্স। সুভাষ বসুর আক্ষেপ ছিল যে বাঙালির মধ্যে এই মিলিটারি ইন্টেলিজেন্স নেই। পুরো যুদ্ধটাকে ভাবতে হবে একটা কৌশল ভূমি হিসেবে। সুতরাং প্রকৃত অর্থে না সুভাষ বসুকে কেউ বুঝতে পারেনি। রাজনৈতিকভাবে এখনো বলছি, এখনো যে এত কথা হচ্ছে, সুভাষচন্দ্র বসুকে কেউ বুঝতে পারেনি। যারা অত্যন্ত সুভাষ ভক্ত তারা পর্যন্ত বলেন, আরে উনি তো একজন পলিটিক্যাল ব্যক্তি, উনি কি করে একজন সন্ন্যাসী হতে পারেন? সন্ন্যাসী মানে তো পলাতক, এসকেপিস্ট। সন্ন্যাস কি তাও বুঝলো না বেচারা, আর পলিটিক্স কি তাও বুঝলো না। সন্ন্যাসী মানে এসকেপ নয়, সন্ন্যাস মানে এমব্রেস। যিনি ছোট গণ্ডি থেকে বেরিয়ে জগৎকে আরো বড় করে পেয়েছেন এবং পুরো জগৎকে আলিঙ্গন করতে পারেন। একমাত্র সুভাষচন্দ্র বসুই সন্ন্যাসী হতে পারতেন এবং পারেন। গান্ধীও পারেন না, তিনি যতই সবরমতী আশ্রমে চরকা কাটুন, তাকে 2-4 নারী নিয়ে সবসময় বিছানায় শুতে হয়। আপনারা জানেন সে ঘটনা। ব্রহ্মচর্য প্র্যাকটিস করছেন তিনি, শুনুন, তার দ্বারাও সন্ন্যাস হবে না। আর নেহরুর কথা তো ছেড়েই দিন, চাচা না হয়ে জনক তাকে বলা উচিত। তিনি যে কত লোকের জনক, মানে বায়োলজিক্যাল জনক। সুতরাং যে নেহেরু বলতে পারেন যে বাই এডুকেশন আই এম অ্যান ইংলিশম্যান, আই এম অ্যান ইউরোপিয়ান, বাই কালচার আই এম অ্যান ইসলামিস্ট, অ্যান্ড বাই অ্যাক্সিডেন্ট আই এম আ হিন্দু, হ্যাঁ, যে লোকটা এই কথা বলতে পারে, তার পক্ষে সন্ন্যাসীকে বোঝা সম্ভব নয়।
তাই জন্য অতি বড় নেতাজির অনুরাগীও বুঝতে পারবেন না নেতাজির মধ্যে আগাগোড়াই একটা চিরসন্ন্যাসী মন ছিল, একটা বৈরাগ্য ছিল। আর বৈরাগ্য মানে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাব তা নয়, বৈরাগ্য মানে আমি সবটা বুঝবো, একটু দূর থেকে, একটু মায়া মমতা থেকে একটু দূর থেকে আমি একদম জীবনের ভেতরে ঢুকে সবটা বুঝবো। আমরা এই আলোচনা শুরু করার আগে যখন সুরতাল ছন্দের অনুষ্ঠানটা, ওদের এই সুন্দর অনুষ্ঠানটা শেষ হলো, তখন ইংরেজি একটা কোটেশন অঞ্জন আপনাদের পড়ে শুনিয়েছে। এটা সুভাষ বসুর লেখা একটা চিঠি। উনি বলছেন যে আই এমবডি দ্য পাস্ট, অতীতে যা কিছু হয়েছে সভ্যতায়, ভারত এবং পৃথিবীতে, তার মূর্ত রূপ হচ্ছে আমি। তারপরে বলছেন যে আই এম আ প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে যা কিছু চলছে, বিজ্ঞান প্রযুক্তি অগ্রগতি, তার আমি হচ্ছে একটা প্রকাশ। ফর দ্যাট আই হ্যাভ টু ভিজিট মেনি ফরেন কান্ট্রিজ, তার জন্য আমাকে অনেক দেশে যেতে হবে। শেষে বলছেন আই এম আ প্রফেট অফ দ্য ফিউচার, আমি আগামীকে পথের দিশা দেখাবো, আমি দেখব, শিখব যে কিভাবে শক্তি সঞ্চার করতে হবে যাতে এই সভ্যতাকে তোলা যায়। 4 নম্বরে বলছেন ফর দ্যাট আই হ্যাভ টু স্টার্ট ফ্রম ইন্ডিয়া, তার জন্যই পুরো পৃথিবীর সভ্যতাকে জাগাতে গেলে আমাকে শুরু করতে হবে ভারত থেকে। এটা সুভাষ বসু লিখছেন 1915 সালে, যখন তার 18 বছর বয়স। চিন্তা করে দেখো আজকে কোন 18 বছরের ছেলে বা মেয়ে এই ভাবনার গভীরে যেতে পারে? পারত, কিন্তু এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা মানসিকতা আমরা তাকে গবেট করে রেখেছি। তোকে চাকরি পেতে হবে, আর বিয়ে করতে হবে, আর এই করতে হবে, তাই করতে হবে, টিউশন যেতে হবে, সাঁতার কাটতে হবে, আমরা তাকে একদম গবেট করে রেখেছি যাতে চিন্তার এই গভীরতায় যাওয়া না যায়। এই জন্যই বলছিলাম ঈশ্বর সবার মধ্যে আছে, কিন্তু 18 বছর বয়সে কি প্রকাশ দেখো, 18 ভাবা যায়। তখন আমরা বলি খেলা কর, তখন বলি প্রেম টেম করছিস, আমরা তাকে বলি। কত চিন্তাটা 18 বছর বয়সে এইরকম চিন্তা। কি করে গান্ধীজি, নেহেরু, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে মানে আরো যারা যারা নেতা, কি করে তাকে বুঝবে? জিন্না কি করে তাকে বুঝবে? তারা তো তখন তিনি এডভিনা মাউন্টব্যাটেনকে নিয়ে ব্যস্ত। জওহরলাল প্রত্যেক সন্ধ্যেবেলা মদ নিয়ে না বসলে ওদের সন্ধ্যেগুলো ভালো করে কাটে না। ওরা বুঝবে এই 18 বছরের এই চিঠিটাকে? ওরা ভাববে বকওয়াস, এইসব ফালতু, এইসব আইডিয়ালিস্টিক কথাবার্তা। বুঝতে পারছেন? তাই জন্য বলছি আজকে ওই মনটাকে বুঝতে গেলে না, সুভাষচন্দ্রের মনটাকে বুঝতে গেলে আমাদেরকে নিজেদেরকে একটু ডিপে যেতে হবে, নিজেদেরকে নিয়ে একটু গভীরে বুঝতে হবে। ওই লোকটা স্যাক্রিফাইসের প্রতি কিন্তু আমাদের একটা ঋণ রয়েছে, সেটা একটা দায় রয়েছে, দায়িত্ব রয়েছে। আমরা কতটুকু স্যাক্রিফাইস করতে রাজি আছি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, নিজের জন্য, হ্যাঁ আগামীর জন্য প্রকৃত অর্থে কতটা স্যাক্রিফাইস করতে রাজি আছি? যেগুলো হাতে কনক্রিট, সেই দাবিগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত তুলে যেতে পারি। 1, সত্য প্রকাশক, স্বাধীনতা নিয়ে, নেতাজিকে নিয়ে। 2, কন্টিনিউয়াস ইনফরমেশন। আমি বলছি না যে একজনকে ছোট করে একজনকে বড় করতে হবে, তার দরকার নেই। গান্ধীজি আর নেহেরুকে নতুন করে কি ছোট করবেন, তাই না? ছোট হয়েই আছে ওরা। ওদের ওকে ছোট করে আর সুভাষ বসুকে বড় করতে হবে না। সুভাষ বসুর নিজের জায়গাটা এতটাই প্রভাবিত, বড় করার দরকার নেই। কিন্তু আমাদের কন্টিনিউয়াস শেয়ার করি এই ইনফরমেশনটা, লোকে বিশ্বাস করুক কি না করুক। তোমার কথা মানলাম না ভাই, মানেও না, পড়াশোনা করো, আপনার রিসার্চ বানাও, আপনার রিসার্চ করো। এখন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগ। কারণ পুরো মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়াটাই ফেক, পুরোটাই পয়সা দিয়ে তৈরি করা। যে খবরের কাগজে খবরটা যেটা আপনি পড়েন বা টিভিতে যে খবরগুলো দেখেন, টিভিতে যে তর্ক, গলা শিরা ফুলে গিয়ে তর্ক, ওই বাদী বিবাদী দুজনকেই পয়সা দেওয়া হয়েছে ওই তর্কগুলো করার জন্য, আপনাকে ভুলিয়ে রাখার জন্য। ওটা হচ্ছে আপনার ওপিয়াম, আফিম। সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি, আমার যদি কথা বিশ্বাস না হয়, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে নিজের অন্তত পড়াশোনা করুন। মনে করুন সুভাষচন্দ্র বসুর যে চরম আত্মত্যাগ, তার প্রতি আমার এই সামান্য একটু
একটু ঋণ শোধ, যে আমি যদি একটু তাকে নিয়ে পড়াশোনা করি, ব্যক্তিগতভাবে তাকে নিয়ে নয়, তার জীবন এবং তার অন্তর্ধান নিয়ে যে নোংরাম, যে চক্রান্ত হয়েছে, কারণ তার মধ্যে লুকিয়ে আছে এই পুরো ফেক ইতিহাস। আজ যদি সুভাষ বসু সম্বন্ধে সত্য প্রকাশ হয়, তাহলে এটাও প্রকাশ হয়ে যাবে যে ম্যাকলেরা কি করেছে ভারতবর্ষে। এটাও প্রকাশ হয়ে যাবে যে ভারতের সভ্যতা 3000 বছরের কোনো আর্য সভ্যতা নয়, ভারতের সভ্যতা 40,000 বছরের ভারতীয় সভ্যতা, কোনো আর্য সভ্যতা নয়। এটাও প্রমাণ হয়ে যাবে হিন্দু টিন্দু বলে কোনো ধর্ম নেই, এই প্রাচীন আবহমান কাল সনাতন ধর্মের ধারা চলছে, এই সবটাই রিলেটেড। এটাও প্রকাশ হয়ে যাবে যে বারবার বারবার ভারতীয় সভ্যতায় বাকি পৃথিবীকে উঠতে সাহায্য করেছে, ভারত থেকেই বাদ বাকি সভ্যতার ডালপালাগুলো সৃষ্টি হয়েছে। আবার নতুন করে ভারতের সভ্যতারই দুধ বাদ বাকি পৃথিবীকে খেতে হবে, তবে তারা বড় হয়ে উঠবে, বলিয়ান হয়ে উঠবে। এই সব কটা কথা প্রকাশ পেয়ে যাবে, যার জন্য চেপে রাখার এত তাগিদ। সুতরাং মেইন স্ট্রিম, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনারা এখনো চাচা বলছি, জনক বলছি, বলুন না, সে বলুক, কিন্তু বলছে দেখবেন সাধারণ মানুষ অতটা বলছে না, পলিটিক্যাল মিটিং এ বলছে, লিডাররা বলছে, তার কথা কেউ শুনছে না। হ্যাঁ, দেখবেন খবরের কাগজে বলছে, টিভিতে বলছে, সাধারণ মানুষ দেখবেন কেউ বলছে না। সবাই বরং বলছে যে নোটে বা নেতাজি ছবি নেই কেন, আর কতদিনই একই লোকের ছবি দেখে যাব। সবাই বরং দিনে 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 কিন্তু ভগবানের ইচ্ছাতে তিনি মানুষের মনের মধ্যে আরো উজ্জ্বল হয়ে উঠছে। শেয়ার করুন, দেখবেন সবার কাছ থেকে আপনি সামনে